সালের মধ্যে দেশের ৮০% মানুষকে দেয়া হবে টিকা। নিউ ইয়র্কে গ্লোবাল কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। মুখ থুবড়ে পড়েছে ঢাকার যানজট নিরসনে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। ১১০টি পয়েন্টে ৩,০০০ বাতি নষ্ট। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় থামে গাড়ি, বাড়ছে দুর্ঘটনাও। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর দীর্ঘ ১৯০ কিলোমিটার মহাসড়কে চলছে কর্মযজ্ঞ। ৪ লেন চালু হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনা। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার আশা। আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালু হলেও মিলছে না সুফল। চট্টগ্রামে সফটওয়্যার জটিলতায় বেড়েছে হয়রানি। দ্রুত সমাধানের আশ্বাস। এবং আন্তর্জাতিক সমর্থন পেতে মরিয়া তালেবান। যোগ দিতে চায় সাধারণ পরিষদের অধিবেশনে। জার্মানির বিরোধিতা, অর্থনৈতিক সংকট কাটাতে জাতিসংঘের তহবিল গঠন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বিশ্বব্যাপী সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে এ পণ্যটি বৈশ্বিক সামগ্রী ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০২২ সালের আগস্টের মধ্যে ৮০% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। বুধবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে কথা বলেন তিনি। এছাড়া রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, দ্রুত প্রত্যাবাসন শুরু না করলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। করোনা সংকটে নাকাল গোটা বিশ্ব। ভ্যাকসিনেশন কার্যক্রমে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক, তখন নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন। মূল আয়োজনের ফাঁকে বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আয়োজিত হয় হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলন। বিশ্ব নেতাদের মহামারী অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। উচ্চ পর্যায়ের এই অনলাইন বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ধারণকৃত ভিডিও বার্তায় নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। বলেন, মানুষের জীবিকা ও জীবন বাঁচিয়ে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে তার সরকার। We are planning to vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. এ সময় ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দিতে হবে। To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. পরে রোহিঙ্গা সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের সব চেষ্টার পরও সাড়া দেয়নি মিয়ানমার। My government has maintained bilateral engagements with Myanmar. Sadly, our efforts uprooted Myanmar nationals. Returning home to Myanmar has not generated any tangible outcome yet. Till today, not a single one of them could go back to their homeland. মিয়ানমারের বর্তমান সামরিক পরিস্থিতি প্রত্যাবাসন ইস্যুতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের সত্যিকারের উদ্যোগ প্রয়োজন। Delaying this crucial problem jeopardizes our collective security. This could potentially destabilize the entire region. গাম্বিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন সহ ওআইসির প্রতিনিধিরা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা তুলে ধরেন বৈঠকে। করোনা নিয়ে হোয়াইট হাউসের আয়োজনে গ্লোবাল সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও আরও 18টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। অপরদিকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ, চীন ও রাশিয়ার সহায়তা চেয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল লোটে প্যালেস হোটেল, ম্যানহাটান, নিউ ইয়র্ক।
এদিকে নিউ ইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, বিশ্ব নেতারা চান রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাক, এ নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। রোহিঙ্গাটার উপরে সবাই এখনো তৎপর এবং তারই পার্টিসিপেশন, স্বেচ্ছায় এরা পার্টিসিপেট করেছেন এবং সেখানে তারা বলেছেন, এক বাক্যে বলেছেন যে রোহিঙ্গা শুড গো ব্যাক টু দেয়ার কান্ট্রি। আর তারা সবাই এক বাক্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন তার ভূয়সী প্রশংসা করেছেন। সময় সংবাদে আরও থাকছে, ঝুঁকি নিয়েই সেন্ট মার্টিনের একমাত্র জেটিতে ভিড়ছে জাহাজ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙে তছনছ পল্টন। পর্যটকদের কথা বিবেচনায় দ্রুত সংস্কারের দাবি। ঢাকার যানজট নিরসনে 2 সিটি কর্পোরেশনের নেয়া স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। 110টি সিগন্যাল পয়েন্টের প্রায় 3000 স্বয়ংক্রিয় রঙিন বাতি পুরোপুরি বিকল। হাতের ইশারা, বাঁশের লাঠি আর বাঁশি দিয়েই চলছে ট্রাফিক পুলিশের কাজ। এতে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কোনো পরিকল্পনা ছাড়াই নেওয়া হয়েছিল প্রকল্প। তবে সিটি কর্পোরেশন বলছে, পুলিশের সাথে সমন্বিত ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। নাজমুস সালেহের প্রতিবেদন। রাজধানীর অন্যতম ব্যস্ত রাস্তা বিজয় সরণি। যানবাহন নিয়ন্ত্রণে 4 রাস্তার এই ডাইভারশনে চারদিকেই আছে সিগন্যাল পোস্ট, আছে রঙিন বাতি, কিন্তু এসব ডিজিটাল সিগন্যাল বাতির সবগুলোই নষ্ট। ফলে অন্যতম এই রাস্তায় হাতের ইশারা আর বাঁশের লাঠির সাহায্যেই যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন ট্রাফিক পুলিশ। চালকরা বলছেন, যখন গাড়ির চাপ বেশি থাকে তখন খেই হারিয়ে ফেলেন পুলিশ সদস্য। অনেক সময় ভুল সিগন্যালে তৈরি হয় তীব্র যানজট। সিগন্যাল জলে দেখেন ওদিকে যাওয়ার জন্য ধরে আছে লাঠি, এখানে দেখা গেছে একটা সিগন্যাল অনেক সময় দিয়ে রাখে আর একটা সারে কম। অথচ ঢাকার যানজট নিরসনে 2012 সাল থেকে 19 সাল পর্যন্ত 3 ধাপে 110টি পয়েন্টে 24 কোটি টাকা খরচ করে বসানো হয় প্রায় 3000 স্বয়ংক্রিয় রঙিন বাতি, যার প্রায় সবগুলো এখন মৃত। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, ম্যানুয়াল পদ্ধতিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। আমি হাত দেখাচ্ছি, তারপর হাতের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। ইঞ্জিনের সামনে যে দাঁড়াইতে হয় পুরাই ঝুঁকিপূর্ণ। আমাদের অনেকে আহত হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনার কারিগরি প্রস্তুতি ছাড়াই নেওয়া হয় স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। সিগন্যাল রিলেটেড প্রজেক্টগুলি নেওয়ার পূর্ব শর্ত দেখেনি এবং নেওয়ার পর এগুলিকে চালু করবে, কে এগুলিকে প্রতিদিন মেনটেন করবে, ডিজাইন করবে, সেই লোকগুলিও সংস্থান না রেখে জাস্ট প্রজেক্ট নেওয়ার জন্য প্রজেক্ট করেছি। সিগন্যাল বাতিগুলো কারিগরিভাবে পরিচালনার দায়িত্ব ট্রাফিক পুলিশকে দিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশন সম্মত হয়েছে। যুগোপযোগী ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উভয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে তাদের যতটুকু নিয়ন্ত্রণ পুলিশ বিভাগের হাতে থাকা দরকার ঠিক ততটুকু তাদেরকে দেওয়া হবে। তবে এর সুফল পেতে কতদিন অপেক্ষা করতে হবে তার সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত মেলেনি। মৃত এই লাইটগুলোকে সচল করার উদ্যোগ না নিয়ে আরও একটি আধুনিক প্রযুক্তির প্রকল্প নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স সিগন্যাল, যার খরচ ধরা হয়েছে এই প্রকল্পের থেকেও আরও 30 থেকে 40 গুণ বেশি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর দীর্ঘ 190 কিলোমিটার 4 লেনের মহাসড়কে চলছে মহাকর্মযজ্ঞ। কোভিড জমি অধিগ্রহণের কারণে কিছুটা ধীরগতি হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করার দাবি সাসেক 2 প্রকল্পের সংশ্লিষ্টদের। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সড়কে যানবাহনের চাপের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনাও বলে অভিমত বিশেষজ্ঞদের। রংপুর ঘুরে এসে নুরুল আলম নয়নের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক পথে আন্তঃযোগাযোগ বাড়াতে বাংলাদেশের 8টি মহাসড়কে যুক্ত হয়েছে এশিয়ান হাইওয়ে সাসেক 2 প্রকল্পে। এটি বাস্তবায়িত হলে ভারত, মিয়ানমার ও চীনের সাথে সড়ক পথে যুক্ত হবে বাংলাদেশ। 16,662 কোটি টাকা ব্যয়ে কাগজে কলমে প্রকল্পটি 2016 সালের হলেও মাঠ পর্যায়ে কাজ শুরু হয় 2019 সালে। এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকমরুল হয়ে রংপুর মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার সড়কে চলছে মহাকর্মযজ্ঞ। পুরো প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে।
তবে সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও করোনা মহামারীর কারণে কাজে কিছুটা ধীরগতি হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। কোভিডের কারণে আমাদের যে সমস্যাটা হয়েছিল আমাদের শুরুর দিকে আমাদের প্রায় 6 থেকে 8 মাস আমাদের কাজ বন্ধ ছিল, 3 মাস তো পুরোপুরি বন্ধ ছিল। আমাদের জমি অধিগ্রহণের 2-1 জায়গায় একটু সমস্যা হচ্ছে, যে কারণে আমাদের একটু কাজের বাধা হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে নির্ধারিত সময়ে সাসেক প্রকল্পের 8টি প্যাকেজের কাজ শেষ হবে বলে দাবি প্রকল্প পরিচালকের। 7টি প্যাকেজের কাজ আমরা আশা করছি যে আমরা আগামী 2 বছরের মধ্যে এটাকে শেষ করে দেব। কিন্তু আরও 2টি ইম্পর্টেন্ট প্যাকেজ আছে, যেটা একটা হচ্ছে যে আটিকাম রুল ইন্টারচেঞ্জ, আরেকটা হচ্ছে যে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু ব্রিজ সেতু পর্যন্ত। এই 2টা প্যাকেজে আমাদের একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই যেন 2024 ডিসেম্বরের তার মধ্যেই যাতে আমরা শেষ করতে পারি। প্রকল্পটি বাস্তবায়ন হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনাও, এমন অভিমত সড়ক বিশেষজ্ঞদের। নিরবিচ্ছিন্ন একটা কংক্রিটের রাস্তা পাবে, যার মেইনটেনেন্সের কোনো দরকার হবে না সহসা, এবং ব্যবহারকারীতে সাশ্রয়ী মূল্যে দ্রুত গতিতে নির্ভরযোগ্যভাবে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে। এইটা শুধু অর্থনীতি না, যারা প্যাসেঞ্জার হিসাবে এই করিডোরে যাবেন তারাও কিন্তু একটা কমফোর্ট এখানে একটা পেতে যাচ্ছেন। এছাড়া রংপুর থেকে বুড়িমারি ও বাংলাবান্ধার দিকে 4 লেনের কাজ শেষ হলে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে সাসেক 2 প্রকল্পটি। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে এশিয়ান হাইওয়ে প্রকল্পের 8টি প্যাকেজ 2024 সালে উদ্বোধন করার কথা রয়েছে। আর এতে করে উত্তরাঞ্চলে কোটি মানুষের ভাগ্য যেমন বদলে যাবে, তেমনি করে বিশ্ব দরবারে যুক্ত হবে নতুন এক বাংলাদেশ। রংপুর থেকে ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ। ই পাসপোর্ট চালু হলেও ভোগান্তি কমেনি চট্টগ্রামে। সফটওয়্যার সিস্টেমের জটিলতা ও আবেদনকারীর ভুলের কারণে উল্টো বেড়েছে নানা হয়রানি। তবে কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে কাজ চলছে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। কর্ণফুলীর বাসিন্দা প্রবাসী মিজান 31 আগস্ট পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু ভুলে এমডি এর জায়গায় মোহাম্মদ আশায় আটকে গেছে পাসপোর্ট। ভিসার মেয়াদও শেষ, ফলে যেতে পারেননি সৌদি আরব। তারা বলতেছে এমডি মোহাম্মদ আর মফুরা মোহাম্মদ এর জন্য পাসপোর্ট আটকে আছে। আমি যদি 31 তারিখে পাসপোর্ট পেতাম তাহলে আমি চলে যেতে পারতাম। হাতে লেখা ও এমআরপি ভোগান্তি কমাতে চালু হয়েছে ই পাসপোর্ট। তাতে এতটুকু কমেনি ভোগান্তি, বরং বেড়েছে নানা টেকনিক্যাল হয়রানি। আটকে যাচ্ছে পাসপোর্ট। সবচেয়ে বড় সমস্যা জাতীয় পরিচয়পত্রের সাথে আবেদনকারীর তথ্যের মিল না থাকা। ওরা ভুল করছে যে আমার আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। তো ওই পাসপোর্টে যখন এখানে ড্যাম হয়ে গেছে, আমি আজকে 3টা বছরে এখানে আসতে আসি যাইতে আসি। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। এই কারণে শুধু পাসপোর্টটা 6 মাস যাবৎ ঘুরতেছে। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না, ওরা দালালের লোগো এটা দেখতে হয়। কর্তৃপক্ষ বলছে আবেদনকারীর অদক্ষতা ও সফটওয়্যার সিস্টেম ভোগান্তির জন্য দায়ী, তবে সমস্যা সমাধানে কাজ করছে তারা। এই ত্রুটির কারণে সিস্টেমে যখন এটা আটকে যায়, তখন এটা নিষ্পত্তি হইতে নিয়মের মধ্যে নিষ্পত্তির পথ আছে। আমরা সেই নিষ্পত্তির পথটা ওগুলো করতে লোকজনে একটু কষ্ট পায়, আমাদেরও কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত দিয়ে যাচ্ছি, কিন্তু এইটা আমাদের জন্য অতিরিক্ত একটা বার্ডেন হয়ে থাকে। চট্টগ্রাম মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রতিদিন 500 থেকে 600 পাসপোর্টের আবেদন জমা হয়, পাশাপাশি ডেলিভারি হয় সমপরিমাণ। প্রত্যাশা মতোই পূজার উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের বাজারে প্রবেশ করেছে বাংলাদেশ সরকারের দেয়া ইলিশ। আজ থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে মিলছে সুস্বাদু পদ্মার ইলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতার হাওড়া বাজারে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত। সাদিয়া, আমি এখন দাঁড়িয়ে রয়েছে, আপনি জানেন যে সকাল থেকে ভোর থেকে কিন্তু এই অকশন শুরু হয়েছে। এই অকশনের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের পদ্মার ইলিশ। সকাল 6টা থেকে এখানে প্রথম আনপ্যাক করা হয় এবং যথারীতি আপনি দেখছেন যে মাছের বাজারে যেরকমটি ক্রেতা এবং বিক্রেতা তাদের মধ্যে দর কষাকষি শুরু হয়েছে। আমরা একজন স্থানীয় বিক্রেতা বাংলাদেশের থেকে যিনি এসেছেন তার কাছে জানতে চাইবো যে কালকে ভোর রাত থেকে, অর্থাৎ কালকে রাত থেকে এখনো পর্যন্ত কত টন মাছ পশ্চিমবঙ্গের এই হাওড়া বাজারে এসছে? কত টন মাছ এসছে এখনো পর্যন্ত? এখন পর্যন্ত 20 টনের মতো মাছ হাওড়া বাজারে এসছে আমাদের মাধ্যমে। আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন, তো বাংলাদেশে কোন অঞ্চলের মাছ এসছে এই প্রথম চালানে? আমাদের এখানে প্রথম চালানে আমরা নিয়ে এসেছি চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে আর হচ্ছে মহিপুর থেকে, 3 জায়গার মালটা নিয়ে। আপনার কি মনে হয় এবার মাছ, পশ্চিমবঙ্গের মাছ মানুষ একটু কম, গত দুবারের চেয়ে এবার কম দামে পদ্মার ইলিশ খেতে পারবে? না, এখন বাজারটা মানে হ্যাঁ অনেক কম দামে খেতে পারবে, কারণ অনেক সস্তায় মালটা বিক্রি হচ্ছে, মানে গতবারের তুলনায় অনেক দাম কমই দাম। সাদিয়া, আপনি জানেন যে
বাংলাদেশ সরকার কিন্তু 2012 সাল থেকে তাদের স্থানীয় বাজারের ইলিশের যে স্থিতিশীলতা সেটা কিন্তু বজায় রাখতে গিয়ে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে, কিন্তু 2019 সাল থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম পুজোর উপহার হিসেবে এই ইলিশ মাছের যে দেয়া সেটা কিন্তু শুরু হয় 2019 সালে 500 টন, 2020 সালে কোভিডের বাস্তবতাতেও কিন্তু দেখা গেছে 1850 টন, এবং এবছর অতীতের যে দুবারের রেকর্ড বন্ধ করে বা কিন্তু 2080 টন 80 মেট্রিক টনের পদ্মার রূপলী ইলিশ এখনো পর্যন্ত চেয়েছে পৌঁছবে এখানে। এখনো পর্যন্ত প্রথম চালানে আমরা দেখেছি 80 টন মাছ ঢুকেছে, যা কিন্তু ইতিমধ্যে আমরা ধারণা করছি যে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের সাধারণ বাজারগুলোতে পৌঁছে যাবে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে পদ্মার রূপলী ইলিশ উপহার হিসেবে পুজোর আগে যে পাঠানো হয়েছে, প্রথম চালানের আমার কাছে থাকা এই পর্যন্ত সবশেষ। সাদিয়া, কলকাতার হাওড়া বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী। চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের একমাত্র জেটিটি। প্রাকৃতিক দুর্যোগে জেটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিকবার, তবে চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারে ভেঙে তছনছ হয়ে যায় পল্টন ও জেটির নানা অংশ। এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌরুট। উত্তাল সমুদ্রের কারণে এই দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে মাত্র 5 মাস। এ সময় পর্যটকদের আনা নেয়ায় চলাচল করে 60টির মতো জাহাজ, আর সারা বছর দ্বীপবাসী চলাচলের জন্য ব্যবহার করে শতাধিক ট্রলার। জাহাজ কিংবা ট্রলার, যাত্রী বা মালামাল নিয়ে ভিড়ে দ্বীপের একমাত্র জেটিতে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হতে হতে সবশেষ ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লন্ডভন্ড হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে জেটিটি। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করলেও বিধ্বস্ত এই জেটিতে পর্যটকবাহী জাহাজ আদৌ ভেড়ানো যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দ্বীপের বাসিন্দারা। আমরা অনেক কষ্ট হয়েছে, হয়তো ভয় লাগছে। জেটিটা অকৃত হয়ে পড়েছে, যেটা ব্যবহার করা উপযোগী নয়। এই জেটির পুনঃসংস্কার না হলে এই জনগণ, টুরিস্ট, দেশ বিদেশি টুরিস্ট ওঠানামাতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে, যে কোনো মধ্যে ভেঙে পড়ে যেতে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে যে ভেঙে পড়েছে, আজ পর্যন্ত মেরামতের কোনো খোঁজ খবর নেই। শীঘ্রই জেটিটি সংস্কার করা না গেলে সেন্ট মার্টিন নির্ভর পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়বে বলে দাবি সংশ্লিষ্টদের। এখনো পর্যন্ত জেটিটা সংস্কার করা হয়নি। বর্তমান অবস্থায় শিপ ওখানে বিড়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। আমরা জোর দাবি জানাচ্ছি যাতে করে দ্রুত সময়ের মধ্যে সেন্ট মার্টিনের জেটিটি সংস্কারের জন্য। জেলা প্রশাসক জানালেন, পর্যটন মৌসুম শুরুর আগেই জেলা পরিষদ জেটিটি মেরামত করবে। যে এটার কাজ জেলা পরিষদ করে এবং জেলা পরিষদ এটা নিয়ে কাজ করছে। আশা করি সিজন শুরু হওয়ার আগে এটা ঠিক হয়ে যাবে। পর্যটক ও দ্বীপের বাসিন্দাদের সুবিধার্থে 2005 সালে নির্মিত হয় প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের জেটিটি। পর্যটকের ভরা মৌসুমে দ্বীপে প্রতিদিন ভ্রমণে আসেন কয়েক হাজার পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদ। একসময় রেলওয়ে কর্মকর্তা, কর্মচারী আর যাত্রীদের চিকিৎসা সেবার ভরসা লালমনিরহাট রেলওয়ে হাসপাতালটি এখন জনমানবহীন ভুতুড়ে বাড়ির মতো। বিশাল মাঠটি পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। ওষুধ, ডাক্তার কিছু নেই বলে হাসপাতালে আসেন না কর্মচারীরা, শুধু আসেন কয়েকজন নার্স। আর সবেধন নীলমণি একজন ফার্মাসিস্ট পালন করছেন ডাক্তারের ভূমিকা। মোফাক্খারুল ইসলাম মজনুর পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। 30 শয্যার লালমনিরহাট রেলওয়ে হাসপাতালটিতে 4 জন ডাক্তারের একজনও নেই। মোট কর্মচারীর 103টি পদের বিপরীতে 44 জন থাকলেও কেউ আসেন না। 9 জন নার্সের মধ্যে রয়েছেন 3 জন। কোনো চিকিৎসক না থাকায় সবেধন নীলমণি একজন ফার্মাসিস্ট আউটডোরে পালন করেন ডাক্তারের ভূমিকা। হাসপাতালের প্রাণই হচ্ছে ডাক্তার। এখন ডাক্তার নাই, যার কারণে হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না রোগীরা। আমরা রেলের স্টাফ বাইরে চিকিৎসা নিতেছি, আমাদের এখানে ডাক্তার কম, অনেক কিছুই ঘাটতি আছে। ডাক্তার এখানে সপ্তাহে একদিন আসে, আর ডাক্তার যখন না থাকে তখন আমি ফার্মাসিস্ট হিসেবে এখানে আউটডোরের যে সকল রুগী আসে চিকিৎসা সেবা নিতে তাদেরকে ওষুধপত্র বা যেটুকু প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার সেটুকু আমি দিয়ে থাকি। একসময় কর্মকর্তা, কর্মচারী, তাদের পোষ্য এবং ভ্রমণরত যাত্রীদের পদচারণা থাকলেও এখন হাসপাতালে পা ফেলেন না কোনো রোগী। তবে হাসপাতালটিতে নতুন করে চালু হবার আশা করছেন রেলওয়ের এই কর্মকর্তা। আমাদের রেলওয়েতে রিক্রুটমেন্ট রুল দীর্ঘদিন ধরে চালু ছিল না, বন্ধ ছিল। এই রিক্রুটমেন্ট রুলটি নতুন করে সাজানো হয়েছে। এখন এই নতুন রিক্রুটমেন্ট রুলের আদলে নতুন করে জনবল নিয়োগের প্রচেষ্টা রেলওয়ের তরফ থেকে নেওয়া হচ্ছে। 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছিল লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে এই হাসপাতাল। দেখছেন সময় সংবাদ।
চীন, রাশিয়া ও পাকিস্তানের বিশেষ দূত আফগানিস্তানে গিয়ে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের এই বৈঠকের পরে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে অংশ নিতে চেয়ে সংস্থাটির মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আন্তর্জাতিক সমর্থন পেতে উঠে পড়ে লেগেছে তালেবান সরকার, আর তাই আফগানিস্তানে নিযুক্ত চীন, রাশিয়া ও পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখন্দ। পাশাপাশি তারা দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়া আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ তথ্য জানিয়েছেন। দেশ তিনটির কূটনীতিকরা ২১ থেকে ২২ সেপ্টেম্বর কাবুল সফর করেন। বৈঠকে আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমন ও মানবিক পরিস্থিতি মোকাবিলায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন তারা। তাদের এই বৈঠকের পরই তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে চিঠি দিয়ে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ জানানো হয়। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তালেবানের অংশগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার তারিখ নির্ধারণ করে কোনো লাভ হবে না, বরং মানবাধিকার, বিশেষ করে নারী অধিকার, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে দূরে থাকার মতো বিষয়গুলোই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো তালেবান সরকারকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ২০২২ সালের মধ্যে দেশের ৮০% মানুষকে দেয়া হবে টিকা। নিউ ইয়র্কে গ্লোবাল কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। মুখ থুবড়ে পড়েছে ঢাকার যানজট নিরসনের স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। ১১০টি পয়েন্টে ৩,০০০ বাতি নষ্ট। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় থামে গাড়ি, বাড়ছে দুর্ঘটনাও। আমার আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালু হলেও মিলছে না সুফল। চট্টগ্রামে সফটওয়্যার জটিলতায় বেড়েছে হয়রানি, দ্রুত সমাধানের আশ্বাস। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।